আজকে আমরা কার্যক্ষমতার শক্তি নেক্সট ক্লাসটি করছি। আগের ক্লাস দুটো দেখে নিয়ে, দুটো বা তিনটে ক্লাস আছে মনে নেই আমার, সেই ক্লাসগুলো দেখে নিবে। দেখার পর যদি দেখা হয়ে থাকে, ভালো মতো পড়া হয়ে থাকে, শেখা হয়ে থাকে, তাহলে এই ক্লাসটি করবে পরবর্তী নিজেকে আরো আপ টু ডেট করার জন্য। আজকের এই ক্লাসে আমরা শিখব সংরক্ষী বল আর অসংরক্ষী বল কাকে বলে। প্রথমে সংরক্ষী বল এর মানে হলো কনজারভেটিভ ফোর্স। দেখো সংরক্ষী বল আর অসংরক্ষী বল কাকে বলে, ডেফিনিশন যদি বলি তাহলে সংরক্ষী বল মানে হলো এক কথায় যে সংস্থায় যে বল দ্বারা যে বলটা যখন কোনো কার্য করে এবং একটা সিস্টেমে যদি কার্যটা করে, তাহলে ওই পুরো সিস্টেমটাতে ওর যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে, যান্ত্রিক শক্তিটা সবসময় কনজার্ভ থাকবে, তখন সেটাকে বলা হয় সংরক্ষী বল। এক কথায় সাপোজ একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, সাপোজ মহাকর্ষ বল। মহাকর্ষ বল যেটা, সেটা হলো একটা কোনো বস্তুকে যদি আমি ছেড়ে দিই তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে তাকে টানে, এই যে বলটা সেটাকে বলা হয় মহাকর্ষ বল। এটাকে অভিকর্ষ বলও বলে। অ্যাকচুয়ালি মহাকর্ষ বল, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এই বলটা নামকরণ করা হয়েছে অভিকর্ষ বল। যাই হোক, যদি বলি এই বলটার কথা, তাহলে আমি যদি মহাকর্ষ বলের কথা বলি, তাহলে এই মহাকর্ষ বলটা একটা কনজারভেটিভ ফোর্স বা একটা সংরক্ষী বল। কেন? কারণ যদি এই বলের বিরুদ্ধে আমি যদি এটাকে ওপরের দিকে নিয়ে যাই, তাহলে এটাকে যখন আমি ছেড়ে দেব তখন ও অটোমেটিক নিচের দিকে পড়বে, তাকে আমাকে আবার নিচের দিকে নিয়ে আসতে হবে না। আমি যখন এর উপর দিকে নিয়ে গেলাম, তখন এর মধ্যে যে শক্তিটা সঞ্চয় হলো, সেই শক্তিটা খরচ করে ও আবার নিচের দিকে পড়লো, মোট শক্তি সবসময় কিন্তু কনজার্ভ থাকলো। তাই জন্য এটাকে বলা হয় একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। এটার ভালো মতো এক্সাম্পল দিয়ে এক্সাম্পলটা যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে দেখো মহাকর্ষ বলটা ধরে করছি। মনে করো মহাকর্ষ বল, ঠিক আছে, বা আগের একটা কনজারভেটিভ ফোর্স বলে দিই। মনে করো কনজারভেটিভ আর এটা একটা মনে করো কনজারভেটিভ ফোর্স। যদি এফ আর একটি কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে এই বলের বিরুদ্ধে যদি আমি বস্তুটাকে ডিআর পরিমাণ সরণ ঘটাই, জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, এফ আর একটি কনজারভেটিভ ফোর্স হলো যে এই বলটা সংরক্ষিত থাকে। কিভাবে আমি আর ভালো করে বুঝাচ্ছি। যদি এফ আর একটি কনজারভেটিভ ফোর্স হয় এবং সেই বলের বিরুদ্ধে যদি আমি ডিআর পরিমাণ কোনো বস্তুকে সরাই, তাহলে যে কার্যটা হয় ডব্লিউ, সেই কার্যটা কিন্তু দু রকমের। যদি আমার কার্য বলি, এই বলটার বিরুদ্ধে ডিআর পরিমাণ কে সরিয়েছে, আমি বা কোনো বহিস্থ এজেন্ট, তাহলে সেই বহিস্থ এজেন্টটা এই বলের বিরুদ্ধে কাজ করেছে, করে ডিআর পরিমাণ সরণ ঘটিয়েছে। দ্যাটস মিন ওই বহিস্থ এজেন্টটার কার্য হলো পজিটিভ। বাট এই কনজারভেটিভ ফোর্সটা, যে ফোর্সটার এগেইনস্টে ডিআর পরিমাণ সরানো হয়েছে, সেই ফোর্সটার যদি আমি কার্যের কথা বিচার করি, যে বলটা এফ আর, এই বলটার যদি কার্যের কথা বিচার করি, তাহলে সেই কার্য কিন্তু নেগেটিভ। আমি আরো ক্লিয়ার করছি। দ্যাটস মিন এই যে কার্যটা, এর মধ্যে যে স্থিতিশক্তিটা জমা হলো, সেই স্থিতিশক্তিটা হলো মাইনাস ইউ, ইউ ফর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, মাইনাস ইউ, এটা কিন্তু প্লাস ইউ না, এটা কিন্তু খেয়াল রাখবে। আর ভালো করে এক্সাম্পল দিয়ে যদি হয়, মনে করো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, যাই হোক না কেন, সাপোজ এফ অভিকর্ষ বল। এবার এই এফ অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমি কোনো বস্তুকে ওপরের দিকে ওঠাই, তাহলে কিন্তু আমার কার্যটা পজিটিভ, বিকজ আমি মহাকর্ষ বলের বিরুদ্ধে ওকে উপর ওঠাচ্ছি। কিন্তু মহাকর্ষের কার্য কিন্তু নেগেটিভ, কারণ মহাকর্ষ কিন্তু আমার বিরুদ্ধে ওকে উপর ওঠাচ্ছে না, আমি তোকে উপর ওঠাচ্ছি। তখন মহাকর্ষ তাহলে কোথায় আমার আমার বিরুদ্ধে কে কাজ করলো? আমার কাজটাই করলো, আমি যেটা করছিলাম ও কোনো রকম হেল্প করতে পারলো না। কিন্তু যখন জিনিসটা নিচের দিকে নামাচ্ছি, তখন বা নিচের দিকে যখন পড়ছে, তখন কিন্তু
মহাকর্ষ বল আমার বিরুদ্ধে কাজ করছে, আমার হাতটাকে ঠেলে ও নিচের দিকে নামাচ্ছে, তো বস্তুটাকে ঠেলে ও নিচের দিকে নামাচ্ছে, তখন কিন্তু তার কাজটা কিন্তু পজিটিভ। তার মানে মহাকর্ষ বল কনজারভেটিভ ফোর্স, আমার ফোর্সটা কিন্তু কনজারভেটিভ ফোর্স নয়। দ্যাটস মিন আমি এই জায়গাটা কিন্তু আমি আমার ফার্স্ট ক্লাসে ভালো মতো দেখে নেবে যে কার্যের ধনাত্মক আর ঋণাত্মক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যখন কোনো কাজ আমি কোনো বলের বিরুদ্ধে করব তখন কিন্তু কাজটা পজিটিভ, এবং কাজটা কার পজিটিভ? আমার পজিটিভ, কারণ আমি বলের বিরুদ্ধে করেছি। কিন্তু যে বলটার কথা বলেছি সেই বলটার কাজ কিন্তু তখন নেগেটিভ, কিন্তু সেই বলটা যখন আমার বিরুদ্ধে কাজ করবে তখন ওর কাজ পজিটিভ, আমার কাজ নেগেটিভ। যাই হোক, তো বুঝতে পারলাম। তো মহাকর্ষ বলের বিরুদ্ধে যখন বস্তুটাকে আমি উপরে উঠাবো তখন কিন্তু মহাকর্ষ বলের কাজ নেগেটিভ, আর কনজারভেটিভ ফোর্সকে বা সংরক্ষী বলকে মহাকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বলটা কিন্তু মানে কার্যটা নেগেটিভ, অর্থাৎ কনজারভেটিভ ফোর্সের কার্যটা সবসময় স্থিতিশক্তি মাইনাস মানে নেগেটিভ স্থিতিশক্তির মধ্যে জমা থাকে, যা পরবর্তীকালে গতিশক্তি রূপে রূপান্তরিত হতে পারে। তো যাই হোক, একটা জিনিস কনজারভেটিভ ফোর্স আশা করি বোঝা গেল। কনজারভেটিভ ফোর্সে কিন্তু মানে মেইনলি কনজারভেটিভ ফোর্সটা কিন্তু তোমার যদি একটা কোনো জায়গা থেকে শুরু হয় এবং সেখানে এসে যদি আবার শেষ হয় তাহলে কিন্তু মোট কনজারভেটিভ ফোর্স মানে কনজারভেটিভ ফোর্সের জন্য মোট কার্যটা কিন্তু শূন্য হয়। মানে বলতে চাইছি কোনো একটা জিনিসকে যদি কনজারভেটিভ ফোর্সের বিরুদ্ধে আমি কোনো জায়গায় নিয়ে যাই আবার তাকে যদি প্রথম অবস্থানে নিয়ে আসি তাহলে কিন্তু মোট কার্য শূন্য হয়। কেমন করে? আবার সেই মহাকর্ষ এক্সাম্পল ধরি। মনে করি একটা বস্তুকে আমি ভূমি থেকে এই সাইডে নিয়ে গেলাম, ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমি এফ ধরি মহাকর্ষ বল, তাহলে এফ এর জন্য মানে এখান থেকে একদম নিয়ে যেতে যে কার্য করতে হয়েছে সেটা কত? এফ ইন্টু এইচ, এবং সেটা নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ মহাকর্ষ বলের কার্যের ক্ষেত্রে নেগেটিভ। আবার যখন বস্তুটা নিচের দিকে পড়বে দিয়ে আবার এই অবস্থানে ফিরে আসবে তখন মহাকর্ষ বল কি কাজ করবে? পজিটিভ কাজ। আবার কতটা নিয়ে আসবে? এইচ পর্যন্ত নিয়ে আসবে, তখন তার কাজ কত হবে? এফ এইচ, দ্যাট ইজ পজিটিভ। তাহলে টোটাল কাজ কত হলো? 0। বোঝা গেল? দ্যাটস মিন কনজারভেটিভ ফোর্সের দ্বারা যদি কোনো একটা বিন্দু থেকে কোনো বস্তুকে অন্য একটা বিন্দুতে নিয়ে যাওয়া হয় এবং তাকে যদি সেই বিন্দু থেকে আবার প্রথম বিন্দুতে ফিরিয়ে নিয়ে আনা হয় তাহলে কিন্তু দেখা যায় মোট কাজ সবসময় শূন্য হয়। আশা করি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল বোঝা গেল। সংরক্ষী বলের আরো এক্সাম্পল হয়, সেটা হলো তড়িৎ বল, যেটা ক্লাস 9 এ অল্প একটু শিখেছো, কুলম্বস ল। তারপরে মহাকর্ষ বল তো রয়েছে, চুম্বক বল যেটা ক্লাস 10 এ শিখেছো অল্প একটু, চুম্বক ক্ষেত্র। আর আচ্ছা, আর কনজারভেটিভ ফোর্স গুলো মেইনলি ক্ষেত্র তৈরি করে এবং সেখানে একটা পোটেনশিয়াল বা বিভব তৈরি হয়, সেটা আমি একটু পরে পড়াচ্ছি, যেটা একটু কঠিন, সেটা আরো মন দিয়ে দেখবে জায়গা করুন। এবার আমরা পড়ি অসংরক্ষী বল। অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স, মানে যদি কোনো ফোর্স কনজার্ভ না থাকে বা সংরক্ষিত না থাকে, মানে ওর দ্বারা যে মানে ইয়েটা হবে, কৃতকার্যটা হবে বা শক্তিটা হবে, শক্তিটা কখনোই সংরক্ষণ থাকে না, সংরক্ষিত থাকে না, তখন মানে যান্ত্রিক শক্তি এই সংস্থাতে কখনোই সংরক্ষিত থাকে না, তখন সেটাকে বলবো নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্সের সব থেকে বড় উদাহরণ হলো তোমার ঘর্ষণ বল। মানে নন কনজারভেটিভ ফোর্স মানে যেখানে আমরা শক্তি তো সংরক্ষণ থাকেই না, বরঞ্চ শক্তির অপচয় ঘটে, দ্যাট ইজ নন কনজারভেটিভ ফোর্স, সেটা হলো ঘর্ষণ বল। ফর এক্সাম্পল, এবং মানে মানে নন কনজারভেটিভ ফোর্সে একটা পয়েন্ট থেকে যদি আরেকটা পয়েন্টে কোনো বস্তুকে নিয়ে যায় এবং সেই দ্বিতীয় পয়েন্টে যদি প্রথম পয়েন্টে আবার বস্তুটাকে নিয়ে আসি, দুটো ক্ষেত্রে কিন্তু দেখা যায় কখনো কার্যটা শূন্য হয় না, মানে মোট কার্যটা কখনো শূন্য হয় না, হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। ফর এক্সাম্পল, যদি আমি ঘর্ষণ নিয়ে বলি, মনে করি একটা সারফেসের উপর একটা বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি নিয়ে গেলাম। অবশ্যই আমি যখন নিয়ে যাচ্ছিলাম নন কনজারভেটিভ ফোর্স এফ, যেটা ঘর্ষণ বল ছোট থেকে দেখলাম, এই নন কনজারভেটিভ ফোর্স এফ এর বিরুদ্ধে আমি কিন্তু এই বস্তুটাকে এর থেকে বি এর দিকে নিয়ে গেলাম। কারণ সবসময় আমি যেদিকে বস্তুর উপর বল প্রয়োগ করবো, এই দ্বারা ঘর্ষণ দা আমাকে সবসময় আটকাবে, এর বিরুদ্ধে আমাকে নিয়ে যেতে হবে। দ্যাটস মিন এই নন কনজারভেটিভ ফোর্সের বিরুদ্ধে আমি এ থেকে বস্তুটাকে বি এর দিকে নিয়ে গেলাম। দ্যাটস মিন এই সময় আমার কার্য পজিটিভ, কিন্তু দিস নন কনজারভেটিভ ফোর্স দা মানে ঘর্ষণ দার কার্যটা কি? নেগেটিভ। সেই কার্যটা কত? এফ ইন্টু এ বি মাইনাস। বোঝা গেল? আবার যদি আমি বি বিন্দু থেকে বস্তুটাকে এ বিন্দুতে নিয়ে আসি,
তখনও কিন্তু আমাকে সেম ঘর্ষণ বলের বিরুদ্ধে আবার আনতে হবে। তখন কিন্তু ঘর্ষণ বলটা এদিকে থাকছে না, উল্টো দিকে হয়ে গেল, মানে ওকে আবার এদিক তখন প্রেসার দিবে, তখন কিন্তু আমাকে আবার ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আর ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা মানে ঘর্ষণ বলের নিজের কাজ কি নেগেটিভ, দ্যাটস বি থেকে এ তে আনতে গেলেও কাজ হবে f ইনটু বি এ। এবার এই ডিসটেন্স এই ডিসটেন্স সেম, তাহলে মোট কাজ কি -2f ba বা ab যাই লিখতে পারি, কারণ এটা ভেক্টরটা না, ওটা কোনো অসুবিধা নেই। দ্যাটস কি 0 আসলো, অর্থাৎ দেখা গেল নন কনজারভেটিভ ফোর্স কিন্তু দুটো বিন্দুর মধ্যে যদি আদান প্রদান করি তাহলে কিন্তু মোট কার্য শূন্য হয় না, আর এখানে শক্তি সংরক্ষণের কোনো প্রশ্নই ওঠে না। মনে রাখবে, যেমন সেই ক্ষেত্রে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ফর এক্সাম্পল মহাকর্ষে বলি, বস্তুটাকে আমি নিয়ে গেলে এর মধ্যে স্থিতিশক্তি জমা হয়, ছেড়ে দিলে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং মোট শক্তি সবসময় ধ্রুবক থাকে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো শক্তি জমা হচ্ছে না, মানে মোট শক্তি ধ্রুবক থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা নন কনজারভেটিভ আর কনজারভেটিভ ফোর্সটা পড়লাম, একটু ভালো মতো দেখবে বুঝবে, একটু জায়গাটা কঠিন লাগলে কমেন্ট করবে। নেক্সট, তাহলে আমরা নন কনজারভেটিভ কনজারভেটিভ ফোর্স পড়ে ফেললাম, আমরা মেইনলি এবার কনজারভেটিভ ফোর্স নিয়ে একটু এগাবো, আলোচনা করব। কনজারভেটিভ ফোর্সে একটা সবথেকে বড় আপনাকে কনজারভেটিভ ফোর্স আমি দেখবো যে শক্তি তো কনজারভেটিভ ফোর্সে মানে সংরক্ষিত থাকে আমি জানি, আর শক্তি সংরক্ষণ সূত্র মানে কি k প্লাস u ইকুয়াল টু ধ্রুবক, তাই তো? k মিন্স গতিশক্তি আর u মিন্স স্থিতিশক্তি, এই দুটো যোগফল যে কোনো পজিশনে ধ্রুবক, দ্যাট ইজ শক্তি সংরক্ষণ সূত্র। তাহলে আমরা সেটাই দেখবো কনজারভেটিভ ফোর্সে কি শক্তি সংরক্ষণ সূত্র কি পালন হয় কি হয় না দেখি। ফর এক্সাম্পল একটা কনজারভেটিভ ফোর্স F, সাপোজ F, ওকে, এই কনজারভেটিভ ফোর্সের বিরুদ্ধে আমি কোন বস্তুকে সাপোজ dr পরিমাণ সরালাম, ভেক্টর দিয়ে বললাম এমনি করি, মনে করলাম কোন কনজারভেটিভ ফোর্স F, তার বিরুদ্ধে আমি dr পর্যন্ত সরালাম। তো ধরি বস্তুটা ভর ছিল m এবং যখন বল প্রয়োগ করেছি তখন তার বেগ u থেকে v হয়েছে, এই পরিবর্তন হয়েছে অবভিয়াসলি, এটা আমরা ধরে নিলাম। তো কনজারভেটিভ ফোর্সে যদি F হয় এবং যদি dr হয়, তো F dr ইকুয়াল টু আমরা জানি -u, এটা আমরা জানি, এটা আমি পরে একটু দেখছি, থাকে না তো জানি আমরা, ওকে। আপাতত f dr কে দেখো তো লেখা যায় না, m a dr লেখা যায়, m a dr লেখা যায় না m dv dt dr, এটা লেখা যায় না m dv কে রেখে দিলাম, এদিকে করে দিলাম dr dt, দ্যাট ইজ m dv রাখলাম, এটা হয়ে গেল v, দ্যাট ইজ m v dv, ওকে। তাহলে এটা যদি কার্য হয়, তাহলে আমি যদি বলি তাহলে এই কার্যটা মোট কত হবে পুরো সরাতে, তাহলে ইন্টিগ্রেশন f dr দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন mv dv। এবার v এর উপর ইন্টিগ্রেশনটা চলে আসলো, v এর উপর ইন্টিগ্রেশন আসা মানে কি u ছিল, u থেকে v, দ্যাট ইজ m বেরিয়ে গেল হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। বই বলাই করেছে যে প্রথমে v a ছিল বেগ, পরে v b হলো, করতে পারো কোনো অসুবিধা নেই, সেটা করলে হবে কোনো অসুবিধা নেই, v b স্কয়ার মানে v a স্কয়ার এরকম হবে, আমি u b দিয়ে করছি, u ছিল সেখানে v হচ্ছে, ওকে। তাহলে এইটা হলো যে হাফ m বেরিয়ে গেল, সরি m তো তখন ঢুকে গেল, যদি আমি v এর করি তাহলে v স্কয়ার বাই 2 v স্কয়ার বাই 2 হবে, সেখানে আমি m ঢুকে দিলে হাফ m স্কয়ার মানে হাফ m স্কয়ার। ইন্টিগ্রেশনটা কি ভেঙে করবো, ভেঙে করছি, বুঝতে অসুবিধা হয়, দেখে নাও m বাইরে করেছি, দিয়ে u থেকে v নিয়েছি, v dv নিয়েছি, দ্যাট ইজ m বাইরে করেছি, v হলো v স্কয়ার বাই 2 u টু v, দ্যাট ইজ m রাখলাম, প্রথমে v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2 হলো, তারপরে m টা ঢুকিয়ে দিলে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার, বুঝা গেল? দেখে নাও, বুঝতে পারবে, হয়ে গেল, এটা আমরা জানি। আবার এই f dr ইকুয়াল টু আমরা জানি মাইনাস du, আচ্ছা u না এটা du হলো, তো এটা ছোট কাজ, মোটটা করে নিই, তাহলে যদি ইন্টিগ্রেশন করি আবার, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে, দ্যাট ইজ এটা a থেকে b, মনে করলাম যে জিনিসটাকে a থেকে b তে নিয়েছি, যখন u ছিল তখন a পয়েন্ট ছিল বস্তুটা, সেখান থেকে b পয়েন্টে নিয়ে গেছি বস্তুটাকে, তাহলে a থেকে b, তাহলে কি হবে এটা মাইনাস ub মাইনাস ua, দ্যাট ইজ ইকুয়াল টু ua মাইনাস ub। তাহলে এটা হলো পোটেনশিয়াল এনার্জি, মানে ইন্টিগ্রেশন করে এটা পেলাম। আবার সেম ইন্টিগ্রেশন করে আমি দেখেছি হলো
কি দেখলাম হাফ ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, মনে পড়ছে কি? তাহলে আমরা লিখতে পারি দেখো তো হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু ইউ এ মাইনাস ইউ বি। আগে একটু মনে রাখবেন, নাহলে খাতায় করে নেবে, আমি যে সব বোর্ডে তো অতটা জায়গা নেই, খাতায় করে করে করবে, তাহলে ব্যাপারটা বুঝতে বেশি সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস একটু যদি আমি মানে এ বির সাথে মিলাই, তাহলে ভিটা অ্যাকচুয়ালি কি এ পয়েন্টের শক্তি, সরি ভিটা হলো বি পয়েন্টের শক্তি, কারণ এ পয়েন্টে ইউ ছিল বে, বি পয়েন্টে ভি, আর এটা হলো এ পয়েন্টের শক্তি। দেখো মন দিয়ে, তার মানে দেখছি বি পয়েন্টের শক্তি মাইনাস এ পয়েন্টের শক্তি গতি শক্তি, আর এখানে এ পয়েন্টের স্থিতি শক্তি মাইনাস বি পয়েন্টের স্থিতি শক্তি। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে গতি শক্তিটা বেড়েছে, দেখো কারণ এটা বড় এটা ছোট, আবার এখান থেকে বোঝা যাচ্ছে এটা বড় মানে মাইনাস এভাবে আছে, মানে এটা বড় বিটা ছোট, তার মানে স্থিতি শক্তি কমেছে। তার মানে এখান থেকে সিম্পল বোঝা যাচ্ছে স্থিতি শক্তি যত কমে গতি শক্তি তত বাড়ে, অর্থাৎ শক্তিটা কত সুন্দরভাবে সংরক্ষিত থাকছে। আরো ভালো করে বুঝতে পারলে দেখো হাফ এম ভি স্কয়ার রাখলাম, এবার ভিটা বি এর, তাহলে এটাকে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস ইউ বি, এদিকে ইউ এ রাখলাম প্লাস হাফ এম ইউ স্কয়ার নিয়ে চলে আসলাম। তার মানে এটা কি? এটা হলো বি পয়েন্টের মোট শক্তি, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি, দ্যাট ইজ মানে টোটাল শক্তি, টোটাল এনার্জি অফ বি ইজ ইকুয়াল টু ইউ এ প্লাস হাফ এম ইউ স্কয়ার, দ্যাট ইজ এ পয়েন্টের স্থিতি শক্তি, এ পয়েন্টের মোট শক্তি, মোটটা কি সেম, দ্যাট ইজ টোটাল এনার্জি অফ এ পয়েন্ট। দেখা গেল এ বি পয়েন্টের মোট শক্তি আর এ পয়েন্টের মোট শক্তি সমান। দ্যাটস মিন খুব ইজিলি বোঝা গেল যে সংরক্ষী বলের জন্য এক দুটো পয়েন্ট যদি নিয়ে নিই, যেখানে এ থেকে বি তে বস্তুটা নিয়ে গেলাম, আর যদি এফ যদি সংরক্ষী বল হয়, তাহলে মোট শক্তি পুরো সিস্টেমটাতে কনজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে। দেখো খুব ইজি বোঝা গেল কিনা? একটু ইজিও আবার একটু মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ভর্তি বলে একটু টাফ লাগতে পারে। দেখো আস্তে আস্তে করে করে, বুঝতে না পারলে কমেন্ট করবে। হয়ে গেল এটা। এবার আমরা একটা একটু কঠিন জিনিস করব, বলছি করছি এক সেকেন্ড। এবার তোমাদের আমি বিভবের ধারণা দেবো। বিভব কি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন বিভবটা অতটা বুঝতে পারবে না, চেষ্টা করে বোঝার, কোনো সমস্যা নেই, না বুঝতে পারলেও তেমন ইম্পর্টেন্ট না, তবে ভবিষ্যতের জন্য খুব ইম্পর্টেন্ট, ভবিষ্যতে এটা খুবই কাজে লাগবে, দেখে নিন, বিশেষ করে 12-এ। হ্যাঁ, তো বিভবটা শেখো আগে। বিভব কি জিনিস? বিভব হলো মানে বিভবটা একটা কার্য টাইপের, যে কোনো একটা সংরক্ষী বল। আচ্ছা, বিভব কিন্তু একমাত্র সংরক্ষী বলেই কাজ করে। হ্যাঁ, যে কোনো একটা সংরক্ষী বল লাইক অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড, লাইক অ্যাজ ইলেকট্রিক ফিল্ড, লাইক অ্যাজ গ্র্যাভিটেশনাল ফিল্ড, মানে বাংলায় বলতে গেলে তড়িৎ ক্ষেত্র বলো, চুম্বক ক্ষেত্র বলো, মহাকর্ষীয় ক্ষেত্র বলো, অভিকর্ষীয় ক্ষেত্র বলো, এগুলো কি তোমার সংরক্ষী বল। এইসব ক্ষেত্র যেখানে কাজ করছে, সংরক্ষী বল যেখানে কাজ করছে, সেই সংরক্ষী বলে বিভব জিনিসটা কিন্তু চলে আসে। বিভব জিনিসটা কি বলতে, সংরক্ষী বলটার এরিয়াতে বা ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা রাশিকে, এবার রাশিটাও ভ্যারি করে, মানে যে ক্ষেত্রের কথা বলবো সেই ক্ষেত্র সাপেক্ষে রাশিটাও কিন্তু ভ্যারি করে। সেই কোনো একটা রাশিকে কোনো একটা সংরক্ষী বলের ক্ষেত্রে, আস্তে আস্তে বুঝবে, কোনো একটা সংরক্ষী বলের ক্ষেত্রে কোনো একটা রাশিকে অসীম থেকে আনতে কোনো বহিস্থ এজেন্টকে যে কাজ করতে হয়, সেটাই কিন্তু ওই সংরক্ষী বলের ক্ষেত্রের বিভব। একটা করে এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রে একটা রাশি হলো একক ধনাত্মক আধান। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে ওই ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় কোনো বহিস্থ এজেন্টকে, তাকে বলা হয় তড়িৎ বিভব। মনে করে দেখো, ক্লাস 10-এ পড়েছিলেন মহাকর্ষীয় বিভব। কোনো একটা ভরের জন্য তৈরি মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা একক ভরের বস্তুকে অসীম থেকে সেই ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। মনে করো ক্লাস 8-এ পড়েছিলেন। চৌম্বক ক্ষেত্রের বিভবটা আপাতত লাগবে না, ওটা আর একটু টাফ। এই দুটো মনে করে দেখো, তাহলে বিভবটা বুঝতে পারবে। যাই হোক, হয়ে গেল।
চৌম্বক ক্ষেত্র হবে, চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা একক মেরু শক্তিকে আনতে হবে, তাতে যে কাজ করতে হবে সেটা তোমরা এখন পর্যন্ত পড়নি, ক্লাস 10 12 গিয়ে পড়বে, বাকি দুটো কিন্তু ক্লাস 8 আর 10 পড়েছো বলে আমি বললাম। যাই হোক, নেক্সট, তাহলে বিভব মানে কি, কোনো একটা রাশিকে কোনো একটা সংরক্ষী বলের ক্ষেত্রে অসীম থেকে আনতে যে কাজ করতে হয় সেটাকে বলা হয় বিভব। ঠিক আছে, এবার বিভবকে ভি দিয়ে লেখো হলো। বিভব মানে পোটেনশিয়াল, মানে এই পোটেনশিয়াল এনার্জি যেটা ইউ, সেটাই হলো ভি, মানে ইউ আর ভি মোটামুটি ধরনের একই রাশি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল ব্যাপারটা মোটামুটি কাছাকাছি এক, তো আমি পোটেনশিয়াল বলছি এবং ভি। আচ্ছা, এই পোটেনশিয়াল সবথেকে বড় কথা পথের উপর নির্ভর করে না, মানে তুমি যে অসীম থেকে ওই একক আধান বলো বা একক ভর বলো, যে রাশিটাকে তুমি অসীম থেকে নিয়ে আসছো, সেই রাশিটাকে কিন্তু তোমার মানে আনতে যে কার্য করতে হয় সেই কার্যটাই কিন্তু বিভব। মানে বিভব তাহলে কি, বিভবটা অ্যাকচুয়ালি কার্যই, আর কার্যটাই কি আবার স্থিতিশক্তি, সেই জন্য মোটামুটি সেম জিনিসগুলো। হ্যাঁ, তো আমি মেন কথা যেটা বলছি সেটা হলো যে যে কার্য করতে হয় সেই কার্যটা হলো বিভব ভি। কি বললাম ভুলে গেলাম, সেটা হলো তাহলে হ্যাঁ মনে পড়লো যে বিভবটা কিন্তু একটা অসীম থেকে যে বস্তুটাকে আনবো সেটাকে কোন পথে আনলাম সেটা নির্ভর করে না, শুধুমাত্র নির্ভর করে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আনলাম, জাস্ট পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে। আর পয়েন্ট মানে কি, পয়েন্ট মানে বোঝায় স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে কি, স্থানাঙ্ক মানে বোঝায় এক্স ওয়াই ফর 2D, এক্স ওয়াই জেড ফর 3D। মানে বলতে চাইছি, মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনলাম, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি x1 y1 z1 হয়, আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি x2 y2 z2 হয়, তাহলে এই স্থানাঙ্কগুলোর উপরই খালি এই পোটেনশিয়ালটা ডিপেন্ড করে। এবার আমি তোমাদের যেটা বলতে চলেছি একটা জিনিস, সেটা তোমাদের মাথায় কোনো মতেই এখনো ঢোকানো সম্ভব নয়, শুধু একটু দেখে মনে রাখার চেষ্টা করবে। সেটা হলো কোনো একটা রাশি, সাপোজ এখানে ভি এর কথাই বলছি, সেটা ডিপেন্ডস অনলি অন স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তাই তো? এটা কথা আমি আগে বুঝালাম যে কোনো একটা রাশি যদি শুধুমাত্র ওই স্থানাঙ্কের উপর ডিপেন্ড করে এবং একটাই রাশি ডিপেন্ডস অন 3 কোঅর্ডিনেট, মানে ভি জিনিসটা এক্স এর উপর ডিপেন্ড করে, ওয়াই এর উপর ডিপেন্ড করে, জেড এর উপর ডিপেন্ড করে, তখন কিন্তু আমি ডিভি এটাকে ডাইরেক্টলি লেখা সম্ভব নয়, এটাকে একটা টেকনিকে লিখতে হয়। ডিভি ইকুয়াল টু ডিভি মানে কি, ভি এর অবকলন। এবার এর অবকলনটা একটু অন্যরকমের, মন দিয়ে দেখো। মানে ডিভি ইকুয়াল টু হয় এই যে ভিটা আছে, এই ভিটার অবকলন উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডেল ভি ডেল এক্স। প্রথমত আমি ডেল কেন লিখলাম, আবার তারপর লিখতে হবে ডিএক্স। কথাটা এরকম, মানে ব্যাপারটা কল্পনা করে যদি ভাবো তাহলে মনে করতে পারো, দেখো ডেল ভি ইকুয়াল টু, আমি বলতে চাইছি কিছু না, ডিভিটা এমন একটা ডিভি যার ডি অফ ভি অফ এক্স, ডি অফ ভি অফ ওয়াই, ডি অফ ভি অফ জেড তিনটাই লুকিয়ে আছে। এবার সেটাকে কেমন করে লেখে, সেটা হলো যে ডিভি কে লেখা যায় এইভাবে, ডেল ভি ডেল এক্স ডিএক্স। মনে করতে পারো ডিএক্স ডিএক্স দাও কেটে গেল, এটা ডেল এটা ডি, বুঝতে হবে, একটু ওয়েট করো, এটা ডেল এটা ডি। তবু আমি মানে মনে মনে ভাবলাম এই দুটো কেটে গেল, দিয়ে বাঁচলো খালি ডেল ভি, মানে ডিভি ইকুয়াল টু ডেল ভি। বাট এই ডেল ভিটা এমন একটা ডেল ভি যার মধ্যে এক্স লুকিয়ে আছে, এটা বুঝাচ্ছি। তার মানে সেই জন্য এখানে কোনো ডি লেখা যাচ্ছে না, এর মধ্যে যেহেতু এক্স লুকিয়ে আছে সেই জন্য এটা বলে ডেল। মানে ডিফারেন্সিয়াল আবার দুই রকমের হয়, একটা হলো মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, আর একটা হলো তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল। এটা পার্শিয়াল, পার্শিয়াল ব্যাপারটা কখন হয়, এগুলো সব কলেজে গিয়ে শিখবে, মানে 11-এ পড়ানো উচিত না এগুলো, কিন্তু বইয়ে দিয়েছে, স্কিপ করে দিই, সাধারণত পড়ায় না, তবে পড়িয়ে দিচ্ছি, যদি ঢোকে মাথায় ভালো, না ঢোকলে ক্ষতি নেই। ওকে, সো ডেল ভি ডেল এক্স ইন্টু ডিএক্স, মানে বুঝছে এটা বোঝাচ্ছে, ডেল কথাটা তখনই বোঝায় যখন কোনো একটা অপেক্ষক একটা কোনো রাশির উপর নির্ভর করে না, ও একসাথে 2 বা 3 রাশির উপর নির্ভর করে, তখন কিন্তু ডিফারেন্সিয়ালটা ডি এর মধ্যে ডেল হয়ে যায়, পার্শিয়াল করতে হয়। তো এটা হয়ে গেল, তার মানে এই ডেল ভিটা যেটা বাঁচলো মনে মনে, সেটা হলো এক্স এর ফাংশন। তাহলে এখনো শেষ হয়নি, তাহলে এটা প্লাস দিয়ে হবে আবার ডেল ভি
ডেল ওয়াই ডিওয়াই প্লাস দিয়ে হবে ডেল ভি ডেল জেড ডিজেড। এইভাবে ডিভি কে প্রকাশ করতে হয়। একটু টাফ, তবে মনে রাখার চেষ্টা করবে। হয়ে গেল। আবার আমরা জানি যদি এই ক্ষেত্রে বিভব যে বের করছি সেটা যদি যে ক্ষেত্রের জন্য করছি সে ক্ষেত্রটা অ্যাজ এ মহাকর্ষীয় ক্ষেত্র হোক, তড়িৎ ক্ষেত্র হোক বা চুম্বক ক্ষেত্র হোক, তার ক্ষেত্র প্রাবল্য যদি এফ ধরি বা ক্ষেত্রের জন্য মানে বলটাকে, যে বলটা নিয়েছি কনজারভেটিভ ফোর্স যেটা নিয়েছি সেটা যদি এফ হয় এবং তার বিরুদ্ধে যদি আমি ডিআর মানে পরিমাণ সরণ ঘটাই, তাহলে পোটেনশিয়াল ডিভি ইকুয়াল টু হয় মাইনাস এফ ডিআর। এটা আমরা জানি। এবার এটাকে যদি ভাঙি, এবার এফ এর কথা যদি বলি, তাহলে এফ কে আবার লেখা যায় মাইনাস এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। এটা বোঝাচ্ছে যে এই ডিভিটা এফ ডিআর বুঝলাম, যেখানে ডিআর এর মধ্যে এক্স ওয়াই জেড তিনটা রয়েছে, অর্থাৎ এফ এরও তিনটা ডিরেকশন রয়েছে। এফ এর একটা এক্স এর দিকে, একটা ওয়াই এর দিকে, একটা জেড এর দিকে, তিন দিকে কিন্তু ওর ফোর্স কাজ করছে। তাহলে ডিআর এর যদি কম্পোনেন্ট ডিএক্স হয়, এফ এর যদি কম্পোনেন্ট এফএক্স হয়, তাহলে এক্স বরাবর কার্যটা হবে এফএক্স ডিএক্স, ওয়াই বরাবর এফআই ডিওয়াই, জেড বরাবর এফজেড ডিজেড। দ্যাট ইজ মাইনাস এফএক্স ডিএক্স প্লাস এফওয়াই ডিওয়াই প্লাস এফজেড ডিজেড। এবার এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এফএক্স মানে মাইনাস ডেল ভি ডেল এক্স। দেখো বুঝে গেল এফএক্স মানে কি, দেখো ডিএক্স ডিএক্স মিলে গেল, তাহলে এফএক্স মানে কি ডিভি ডেল ভি ডেল এক্স, যেটা একটা মাইনাস আছে, মাইনাস নিয়ে গেলে এফএক্স মানে কি মাইনাস ডেল ভি ডেল এক্স। সিমিলারলি এফ ওয়াই মানে হলো মাইনাস ডেল ভি ডেল ওয়াই, আর এফ জেড মানে হলো মাইনাস ডেল ভি ডেল জেড। বুঝে গেল? তাহলে এটা পেয়ে গেলাম। এবার যদি আমি এফ কে তার কম্পোনেন্ট সহ ভেক্টরিক্যালি যদি প্রকাশ করি, তাহলে এফ ইকুয়াল টু হলো এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, তাই না? ভেক্টরিক্যালি নিলাম, এফ ভেক্টর হিসাবে, তাহলে এফ এক্স এফ ওয়াই এফ জেড হয়। এবার এফ এক্স এর মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়ালো, এফ এক্স মানে ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস একটা কমন নিলাম, তাহলে ভিতরে সব আর মাইনাস হবে না, প্লাসই থাকবে। দ্যাট ইজ ইকুয়াল টু ডেল প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। দেখো আমি এটা আবার কনজারভেটিভ ফোর্সটা বের করছি ইন টার্মস অফ পটেনশিয়াল। দেখো ম্যাজিকটা দেখো, মানে ফোর্সটা আর এটা বিটা কি পটেনশিয়াল বা বিভব, ফোর্স আর বিভবের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে আস্তে আস্তে। সম্পর্কটা দেখো, তাহলে এরকম হয়ে গেল। দেখো এটাকে আবার লেখা যায় না এইভাবে, মাইনাস ডেল ডেল এক্স, ওকে, আই ক্যাপ ব্র্যাকেট নাম প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ও সরি আই ক্যাপ আগে লিখছি, আই ক্যাপটা আগে লিখলাম, লিখে দিলাম ডেল ডেল এক্স, এটাকে জে ক্যাপটা আগে লিখলাম, দিয়ে দিলাম ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, বাইরে করে দিলাম ভি। দেখো বুঝে গেল, ভিটা কিন্তু ভেক্টর না, খেয়াল রাখবে, পোটেনশিয়াল স্কেলার রাশি। তাহলে ভিটা দেখো এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এখানে ঢুকবে, দেখা যাবে ভেঙে। এবার একটা জিনিস মনে রাখবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সহ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এই টার্মটাকে একটা নতুন নাম দেওয়া হয় যাকে বলা হয় এই চিহ্নটা, যার ইংলিশ নাম ব্র্যাকেট। কি জিনিস একটু বড় হও, বুঝতে পারবে, এখন যদি বুঝতে পারো খুব ভালো। ব্র্যাকেট বলে মানে বুঝতে পারাবে না, ব্যাপারটা কি বলতো, এখন তো তুমি জিনিসটা সবাই শিখলে, কোনো একটা জিনিস শেখার পর ওর অ্যাপ্লিকেশন করতে থাকলে ব্যাপারটা সম্বন্ধে বেশি ক্লিয়ার হয়। তো এখন তোমার কোনো অ্যাপ্লিকেশন নেই, তেমন অ্যাপ্লিকেশনটা একটু বড় হয়ে শিখবে, 12 গিয়ে শিখবে বা কলেজে গিয়ে, তো এটা দিয়ে সব। যদি ফিজিক্স নিয়ে পড়ো, যেটা আমি চাই, যাই হোক মাইনাস ডেল হয়ে গেল এটা ইন্টু ভি। তাহলে এখান থেকে কি প্রমাণ করে ফেললাম, এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম কনজারভেটিভ ফোর্স
is equal to minus of gradient of the potential. এই কথাটা কতটা ইম্পর্টেন্ট কথা বড় হলে বুঝবে। যাই হোক, আমরা কনজারভেটিভ ফোর্সের সাথে পোটেনশিয়ালের সম্পর্কটা শিখলাম। খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, মন দিয়ে পড়বে। এরপরে এটা আজকে ক্লাসটা এখানে শেষ করছি, কারণ একটু কঠিন আছে। পরের ক্লাসটা আমরা তোমার এই এনার্জির কিছু অ্যাপ্লিকেশন করব। ফর এক্সাম্পল, একটা বালতিতে জল নিয়ে সেটাকে ঘুরিয়ে দেখবো জলটা কেন পড়ে না, তার সন্ধিবেগ কত সেটা বের করবো। দুটো বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাবো, অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাবো। এই ক্লাসটা আমি পরের ক্লাসে করবো, সেটাও মন দিয়ে দেখবে। পরের ক্লাসটাতে আমরা কার্যক্ষমতা শক্তি শেষ করব। থ্যাংক ইউ। ক্লাসগুলো দেখবে, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবে। থ্যাংক ইউ।